হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকে খুব সুন্দর করে পড়াশোনা করছো। এর আগে আমি হিস্ট্রির মৌর্য যে সাম্রাজ্য সেটা পড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা সিন্ধু সভ্যতা থেকে শুরু করেছিলাম, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, তারপরে আমরা জৈন আর বৌদ্ধ ধর্ম করেছি, তারপর আমরা মহাজনপদ করেছি এবং মহাজনপদ করতে গিয়ে আমরা দেখেছি যে মগধ, বর্তমান যে বিহার অংশ, সেই মগধে শক্তিশালী সাম্রাজ্যের উৎপত্তি হতে দেখেছি আমরা। 16টা মহাজনপদের কথা আমরা পড়েছিলাম। সেই 16টা মহাজনপদের মধ্য থেকে একটা শক্তিশালী মহাজনপদ যেটা ছিল সেটা মগধ। এই মগধে প্রথম রাজবংশের সূচনা হয়, অর্থাৎ ইতিহাসে যে রাজবংশের সূচনাকাল আমরা পড়েছি বা রাজবংশের যে সূচনা হয়েছিল সেটা কিন্তু হর্ষঙ্ক বংশের হাত ধরে। ঐতিহাসিক রাজা ছিলেন বিম্বিসার। ইতিহাসে প্রথম যে রাজার কথা আমরা জানতে পেরেছি তিনি হচ্ছেন বিম্বিসার। ওকে, তো পরবর্তীকালে আমরা দেখলাম হর্ষঙ্ক বংশের পরে শিশুনাগ বংশ, নন্দবংশ। সেই নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। সেই ধননন্দকে পরাস্ত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। সেই চন্দ্রগুপ্ত মৌর্যকে যিনি সহযোগিতা করেছিলেন, সহায়তা করেছিলেন, চাণক্য, যাকে আমরা কৌটিল্য হিসেবে জানি। তার ফেমাস বুক অর্থশাস্ত্র আমরা জানি, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। তিনি ধননন্দের যে সাম্রাজ্যের কার্যপ্রণালী, তিনি যেভাবে রাজকার্য পরিচালনা করতেন, তাতে পরে তিনি ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ হয়ে কি হয়, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে ধননন্দের বিরুদ্ধে যুদ্ধে প্রশিক্ষণ দিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করেন। ফলে ধননন্দ পরাস্ত হয়, নন্দবংশের ধ্বংস হয়, মৌর্য বংশ শুরু হয়। মৌর্য বংশের শক্তিশালী সম্রাট, যার নাম আমরা পড়েছি অশোক হিসেবে, সেই অশোক প্রথম জীবনে মারদাঙ্গা প্রচুর করেছে। মানে রাজার মতো করে রাজোচিত বিষয়গুলোকে একদম কড়া হাতে দেখভাল করেছেন। কিন্তু পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে কলিঙ্গ যুদ্ধের পরে তার মধ্যে মানবতার একটা পরিবর্তন এসেছিল, যেখানে তিনি কি করেছিলেন, ধর্ম মানে যুদ্ধর যে ভেরি বা যুদ্ধভেরি থেকে ধর্মভেরিতে রূপান্তরিত হয়ে গেছিল তার চিন্তাভাবনা। যুদ্ধ ছেড়ে দিয়ে তিনি ধর্মের পথে নিজেকে পরিচালিত করেছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারে তিনি পুরো বাকি জীবনটা প্রায় উৎসর্গ করে দিয়েছিলেন। তো যে কারণে একজন শক্তিশালী সম্রাট তিনি যদি যুদ্ধবিদ্যা ছেড়ে দেন, তাহলে কি হবে, সেই সাম্রাজ্য আস্তে আস্তে করে ভাঙতে শুরু করবে। তো সেই সাম্রাজ্য যখন ধ্বংস হচ্ছে, সেখানে আমরা দেখব পুষ্যমিত্র শুঙ্গ নামে একজন ব্যক্তি, যিনি কিনা শুঙ্গ বংশ স্থাপন করছেন এই মৌর্য সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। শুঙ্গ বংশের পরে শুঙ্গ বংশের শেষ সম্রাট, তাকে আবার হত্যা করছে কান্য বংশের একজন ব্যক্তি, যে পরবর্তীকালে ওই শুঙ্গ বংশের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে কান্য বংশ প্রতিষ্ঠা করছে। এই কান্য বংশের পরে যখন আরও ইতিহাস গড়াবে, আমরা দেখব সাতবাহন বংশ প্রতিষ্ঠা হচ্ছে। যেই সাতবাহন বংশ প্রথম দিকে মগধ ওরিয়েন্টেড হলেও পরবর্তীকালে তারা শিফট হয়ে চলে গেছিল কোথায়, অন্ধ্রপ্রদেশের অঞ্চলে, অন্ধ্রপ্রদেশ অঞ্চল, যেটা বর্তমানে অন্ধ্রপ্রদেশ, সেই রকম জায়গাতে চলে গেছিল, অর্থাৎ দক্ষিণ ভারতে তারা শিফট করে গেছে। তো এই দক্ষিণ ভারতে যেহেতু অন্ধ্রপ্রদেশের এলাকাতে যেহেতু তারা রাজ্য বিস্তার করেছিল, সেই জন্য এই সাতবাহন বংশকে আমরা বলছি আন্ধ্র সাতবাহন বংশ। তো অলরেডি আমরা সেই জায়গাগুলো দেখেছি, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য পড়েছি। মৌর্য সাম্রাজ্যের পরে সেখান থেকে মৌর্য সাম্রাজ্য মানে অখণ্ড ভারতীয় মৌর্য সাম্রাজ্য, অখিল ভারতীয় মৌর্য সাম্রাজ্য, সর্বভারতীয় মৌর্য সাম্রাজ্য, মানে অন্য বংশের কথা এই সময়ের যে হিস্ট্রি, সেখানে শুধু আমরা মৌর্য সাম্রাজ্যের কথা জানব। তার কারণ হচ্ছে এই মৌর্য সাম্রাজ্য যখন বিস্তার লাভ করে, তখন কিন্তু সারা ভারতবর্ষে শুধু মৌর্য সাম্রাজ্যই ছিল। এরপর মৌর্য সাম্রাজ্য যখন আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে, তখন ছোট 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 সাম্রাজ্য তৈরি হচ্ছে। এর পরবর্তীকালের ইতিহাসটাকে আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়ব। তোমরা অন্যান্য বিভিন্ন টিচারের হয়তো ক্লাস করেছো বা করছো, আমার ক্লাস করলে তোমরা বুঝতে পারবে একটু অ্যাঙ্গেলটা ডিফারেন্ট বলতে আমি বেসিক্যালি হিস্ট্রিটাকে একদম টাইম ধরে ধরে, ক্রোনোলজি ধরে ধরে
টাইম স্কেল অনুযায়ী পড়াবো। মৌর্য সাম্রাজ্য পর্যন্ত একটা জেনারেল হিস্ট্রি। মৌর্য সাম্রাজ্যের যখন ধ্বংস হচ্ছে বা মৌর্য সাম্রাজ্য যখন ছোট ছোট অঞ্চলে ভাগ হয়ে যাচ্ছে, তখন থেকেই আমরা দেখব ভারতবর্ষকে দুটো জোনে বা তিনটে জোনে ভাগ করব আমরা, আমাদের সময় উপযোগী ভাগটা করব। যেমন ধরো ভারতের উপরের অংশকে আমরা বলছি উত্তর ভারত, বিন্ধ্য পর্বতের উপরটাকে আমরা বলছি উত্তর ভারত। উত্তর ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখব, কিভাবে সাম্রাজ্য বিস্তার হয়েছে, কিভাবে ধ্বংস হয়েছে, আবার একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, সেটাও আমরা দেখব। তার সঙ্গে সঙ্গে মধ্য ভারত অর্থাৎ দক্ষিণ ভারতের উপরের অংশটা, সেটাকে আমরা বলবো দক্ষিণ ভারতের ইতিহাস। থার্ড একটা পার্ট আছে যেটা একেবারে সুদূর দক্ষিণ, মানে একদম চলে যাও কেরালা তামিলনাড়ু অঞ্চল, বর্তমানে যে কেরালা অঞ্চল তামিলনাড়ু অঞ্চল, সেখানকার ইতিহাস আমরা পড়ব একদম টাইম জোন ধরে ধরে। তাহলে মৌর্য সাম্রাজ্য শেষ হচ্ছে। মৌর্য সাম্রাজ্য পুরো সর্বভারতীয় একটা সাম্রাজ্য ছিল। এই সর্বভারতীয় সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা দেখব যে কান্য বংশের পরে যখন শিশুনাগ বংশ আসছে বা কান্য বংশ আসছে, সেটা তো অনেকটা ছোট জায়গায় সীমিত হয়ে যাচ্ছে। ভারতবর্ষের ম্যাপটার কথা যদি ভাবো, ছোট জায়গায় সীমিত হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে দক্ষিণ ভারতে সেখানে আস্তে আস্তে করে অন্যান্য রাজবংশের উদয় হচ্ছে, পরবর্তীকালে যখন দেখব কান্য বংশের পরে সাতবাহন বংশ আসছে, হিস্ট্রিতে একটা স্থান করে নিচ্ছে সাতবাহন বংশ। সেই সাতবাহন বংশ ট্রান্সফার হয়ে কোথায় যাচ্ছে? দক্ষিণ ভারতে চলে যাচ্ছে। তাই এই সময়ের হিস্ট্রিটা আমরা শুধুমাত্র সাতবাহন বংশ হিসাবে পড়ব দক্ষিণ ভারতের ইতিহাসে। বোঝা গেল বিষয়টা? উত্তর ভারতে তাহলে কে ঢুকবে? উত্তর ভারতের ইতিহাসে ছিল সাতবাহন। সাতবাহনের যে 50 থেকে 100 বছরের ইতিহাস, 50 খ্রিস্টাব্দ থেকে আমাদের 100 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু আমরা খুব একটা বেশি জানতে পারিনি। শুধু এইটুকু জানতে পেরেছি যে এই যে সাতবাহন বংশ কান্যদেরকে হারিয়ে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিলেন শিমুক, এই ভদ্রলোক তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তারপরে যে প্রথম সাতকর্ণীর নাম পাচ্ছি, এই সাতকর্ণীকে পাচ্ছি প্রায় 100 বছর পরে শিমুক প্রতিষ্ঠা করেছে। তারপরে কারা সাতবাহন বংশ শাসন করেছে সেই ইতিহাসটা আমাদের জানা নেই। কিন্তু আমরা যখন জানছি তখন অলরেডি প্রথম সাতকর্ণী তিনি দক্ষিণ ভারত চলে গেছেন, অন্ধ্রপ্রদেশ তিনি চলে গেছেন। অন্ধ্রপ্রদেশে বাকি এই যে হালের কথা জানবো, গৌতমপুত্র সাতকর্ণী, বশিষ্ঠপুত্র পুলমামী, যজ্ঞশ্রী সাতকর্ণী, চতুর্থ পুলমামী, এদের কথা জানবো অন্ধ্র বংশ হিসেবে, অন্ধ্র সাতবাহন হিসেবে। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে উত্তর ভারত থেকে তারা চলে যাচ্ছে, উত্তর ভারতের ইতিহাসে তাহলে কারা আসছে? উত্তর ভারতের ইতিহাসে আসছে বৈদেশিক প্রভাব। মৌর্য সাম্রাজ্যের সময়ে বা ধনানন্দের সময়ে আলেকজান্ডার যে রাস্তা দিয়ে ভারতবর্ষে আসার চেষ্টা করেছিল, সেই একই রাস্তাতে বিদেশ থেকে এবার বিভিন্ন জাতির মানুষ আসা শুরু করেছে। তাদের মধ্যে ধরো ইন্দো গ্রিক আসা শুরু করেছে। তারপরেই তাদের পেছনে পেছনে আমরা দেখবো শকরা আসছে। শক তোমরা নিশ্চয়ই ইতিহাসে পড়েছো না ইন্টারে, শক আসছে। তারপরে তাদের পেছনে পেছনে আসছে পল্লব, আবার তাদের পেছনে পেছনে আসছে কুষাণ বংশ, ইউচি জাতি। এরা এসে ভারতবর্ষে আমরা যখন দেখব বিদেশিরা এইভাবে আসছে, ইন্দো গ্রিক, শক, কুষাণ, পল্লব, কুষাণ, এদের মধ্যে সব থেকে শক্তিশালী বংশ আবার কুষাণ। কুষাণ আবার কি করবে? বিদেশ থেকে এলেও ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে এত সুন্দরভাবে মিশে যাবে, মিশে গিয়ে কি করছে? সর্বভারতীয় সাম্রাজ্য একটা তৈরি করে ফেলছে। কুষাণ সাম্রাজ্য ভারতবর্ষে এসে বা ইউচি জাতির একটা শাখা কুষাণ, তারা ভারতবর্ষে এসে ভারতবর্ষে একটা বিরাট সময় ধরে একটা শাসন কার্য পরিচালনা করবে। প্রশাসনিক যে কাঠামো, সেখানে তারা একটা স্টেবল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করবে, যেই স্টেবল অ্যাডমিনিস্ট্রেশনটা পুরো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে আস্তে আস্তে। এই কুষাণ বংশ যখন আস্তে আস্তে করে ধ্বংসের দিকে এগোবে, সেখান থেকেও আমরা দেখব যে উত্তর ভারতে একটা সাম্রাজ্য নতুন করে তৈরি হবে, যার নাম গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত সাম্রাজ্যের যিনি ফাউন্ডার বা প্রতিষ্ঠা করবেন যিনি, বা গুপ্ত বংশের যত শাসক, এদের পূর্বপুরুষ কিন্তু এই কুষাণ বংশের সামন্ত ছিল, ফিউডিটারি বলা, কুষাণ বংশেরই সামন্ত ছিল। আরেকটা কুষাণ বংশ থেকে আরেকজন শক্তিশালী সামন্ত, তিনি চলে আসবেন কোথায়? দক্ষিণ ভারতে, অর্থাৎ ভারতবর্ষের নিচের অংশে চলে আসবে। তিনি প্রতিষ্ঠা করবেন বাকাটক বংশ।
বোঝা গেল বিষয়টা? যেই বাকাটক বংশ পুরো দক্ষিণ ভারতকে কবজা করে নিয়েছে, আর উত্তর ভারতকে কবজা করছে গুপ্ত সাম্রাজ্য। ইতিহাসে যদিও বা বাকাটক সাম্রাজ্য থেকে খুব একটা বিশেষ কেন, তোমাদের প্রশ্ন বিশেষ আসবে না, তাই আমি বাকাটক বংশটা অমিট করব। কি করব? ওই সময়কালীন, অর্থাৎ যখন আমাদের উত্তর ভারতে গুপ্ত সাম্রাজ্য চলছে, আমি সর্বভারতীয় সাম্রাজ্য হিসেবে গুপ্ত সাম্রাজ্য পড়াবো। গুপ্ত সাম্রাজ্য যখন আবার আস্তে আস্তে করে শেষ হচ্ছে, তখন আমরা ঢুকবো যে ভারতবর্ষে গুপ্ত সাম্রাজ্যের ধ্বংসের পরে আবার ছোট 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 সাম্রাজ্য তৈরি হবে। সেই ছোট ছোট সাম্রাজ্য যখন তৈরি হবে, তখন দক্ষিণ ভারতেও বাকাটক সাম্রাজ্যের পরবর্তী সময়ে বাকাটক সাম্রাজ্যের পরবর্তীকালে আমরা দেখব চালুক্য সাম্রাজ্য, তারপরে আমরা দেখব তার কিছুটা নিচে দেখবো সুদূর দক্ষিণ, যেটা বলছি আমি তোমাদেরকে, একদম কেরালা তামিলনাড়ুতে, সেখানে দেখবো পল্লব ডাইনেস্টি, তার উপরে চালুক্য ডাইনেস্টি। আবার উত্তর ভারতে আমরা চলে যাব পুষ্যভূতির থানেশ্বরে, যেখানে আমরা হর্ষবর্ধনের কথা জানবো। ওকে, দারুণ মানে ভালো লাগার মতো একটা জায়গা হিস্ট্রি, তোমরা একটু মন দিয়ে পড়বে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। আমি প্রতিটা ক্লাসের শুরুতে তোমাদেরকে ক্রোনোলজি বিষয়টা ভালো করে বোঝাবো, দেন আমি ক্লাসটা শুরু করব। ক্লাসটা তো শুধুমাত্র ইনফরমেশন আছে, খানিক ইনফরমেশন গল্পের আকারে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ সাতবাহন বংশ, তাহলে মগধে শুরু হচ্ছে সাতবাহন বংশ। মগধ মানে যেখানে মৌর্য বংশ ছিল, মৌর্য বংশ তো শুরু হয়েছিল যেখানে, তারপরে তো সর্বভারতে হয়ে গেছে। ওই মৌর্য বংশ যেখানে ছিল, যেখানে রাজা থাকতো, সেই রাজাকেই, শেষ রাজাকে বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ তিনি কি করলেন? শুঙ্গ বংশ স্থাপন করলেন। তার মানে কি, রাজাকে হত্যা করেছে মানে তার পুরো সাম্রাজ্যটাই তাহলে শুঙ্গর সাম্রাজ্য, পুষ্যমিত্র শুঙ্গের সাম্রাজ্য। তো এই যে শুঙ্গ সাম্রাজ্য বললে তো হবে না, সম্রাট অশোক তো আর মানে সম্রাট অশোকের মতো তো আর পুষ্যমিত্র শুঙ্গ নয়, যে কারণে তার যে এত বড় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, হ্যাঁ কি না? এটা তো স্বাভাবিক। তো যদি তৈরি হয় তাহলে বিভিন্ন জায়গায় স্বাধীন ছোট ছোট ক্ল্যান্স হলেও তারা স্বাধীন হয়ে যাবে। এইরকম করতে গিয়ে দেখা যাচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ একটা ছোট্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ। ছোট এলাকা বলতে একেবারেই ছোট গ্রামের মধ্যে নয়, একটা বড় জায়গা নিয়ে। তারপরে সেখান থেকে আমরা দেখব বাসুদেবের এন্ট্রি হচ্ছে। বাসুদেব কান্য, তিনি কান্য বংশ প্রতিষ্ঠা করছেন। এই বাসুদেব কান্য যিনি কান্য বংশ প্রতিষ্ঠা করলেন, সেই কান্য বংশের শেষ সম্রাটকে পরাস্ত করলেন সিমুক নামে এক ভদ্রলোক। সিমুক নামের একজন ভদ্রলোক তিনি কি করলেন? কান্য বংশের ধ্বংস করলেন। ধ্বংস করার পর তিনি বললেন, আমি কান্য বংশ হিসেবে এই বংশ আর রাখবো না, আমি নিজের নামে বংশ করছি। আমি কি বলছি? সেই বংশের নাম দিলাম সাতবাহন বংশ। কি নাম দিলাম? সাতবাহন বংশ। তাহলে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর করবে সিমুক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে সিমুক, ঠিক আছে। এরপরে দীর্ঘ 100 বছর কেটে গেছে। এই যে হিস্ট্রিটা, এই যে ট্রানজিশন ফেজটা, প্রায় 100 ইয়ার্স এই যে হিস্ট্রিটা আমরা পাচ্ছি, অর্থাৎ প্রথম সাতকর্ণী ফাউন্ডার সিমুক। কিন্তু সিমুকের পরবর্তীকালে কারা রাজা হয়েছেন সেই ইতিহাসটা আমাদের কাছে এখন জানা নেই। কিন্তু পরবর্তীকালে যখন প্রথম সাতকর্ণী সাতবাহন বংশের একজন শাসক হিসেবে আমরা জানলাম, সেই সময়টা এই তার মাঝে 100 বছরের একটা গ্যাপ থেকে গেছে হিস্ট্রির। তাই আমরা প্রকৃত যদি স্থপয়িতা বা আমরা বলতে পারি প্রতিষ্ঠাতা, তাহলে বলবো কিন্তু প্রথম সাতকর্ণী। যদি তোমাদের কোশ্চেন আসবে না, তোমাদেরকে বলছি কোশ্চেন আসবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে, নিম্নোক্ত কে। সিমুক থাকলে চোখ কান নাক বন্ধ করে, না চোখ কান নাক বন্ধ করে নয়, চোখটা খোলা রেখে সুন্দরভাবে সিমুকে গোলটা করবে। সিমুক যদি না থাকে, যদি বলল প্রথম সাতকর্ণী, দ্বিতীয় সাতকর্ণী, কি গৌতমপুত্র সাতকর্ণী, কি হাল, এরকম যদি দিয়ে দেয়, তখন করবে প্রথম সাতকর্ণী। কারণ প্রথম সাতকর্ণী তিনি হচ্ছেন সাতবাহন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই কারণে প্রকৃত তাকে বলছি, তার কারণ সিমুকের গল্প খুব একটা বেশি আমরা জানি না। সিমুক কেমন শাসক ছিলেন, সিমুক কিভাবে প্রতিষ্ঠা করলেন সেটা জানি না। কিন্তু লিটারেরি যে সোর্স পাওয়া গেছে সেখানে বলছে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক। কিন্তু গৌতমী, আমাদের প্রথম সাতকর্ণীর ইতিহাস আমরা জানতে পেরেছি তিনি কি করেছিলেন। তিনি এই যে 100 বছরের ইতিহাস আমরা জানতে পারিনি, তার মানে কি প্রমিনেন্ট খুব একটা সেরকম রাজা আসেনি। যখন এসেছে প্রথম সাতকর্ণী, তার মানে কি সে আবার কামব্যাক করেছে, মানে
একটা একটা বংশ শুরু হয়েছিল, তার মাঝের ইতিহাসটা জানা নেই, তার মানে তাদের যারা উত্তরসূরি ছিল তারা খুব একটা বেশি শক্তিশালী ছিল না। যেহেতু শক্তিশালী ছিল না, তাহলে যে এসে শক্তিশালী নিজেকে প্রমাণ করতে পেরেছে আবার নূতন করে, তাকেই তো আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারি। সেই জন্য প্রথম সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার। কিন্তু এই বংশের সূত্রপাত যার হাত ধরে ঘটেছিল, কাণ্ড বংশকে ধ্বংস করার পর, তিনি হচ্ছেন সিমুক। প্রশ্ন একটাই, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? সিমুক। বোঝা গেল? এগুলো হচ্ছে বাদবাকি শাসক, এদের সম্পর্কে আমরা দু চার কথা জেনে নিই, পরীক্ষায় আমাদেরকে প্রশ্ন করতে হবে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? সিমুক। ওকে, এটা হচ্ছে মগধের কাহিনী। মগধে পরবর্তীকালে যে দ্বিতীয় অংশের কথা আমরা পড়ছি, সেখানে দেখব শুরুর দিকে তারা ছিল মহারাষ্ট্রে। তোমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে এই তো ইন্ডিয়ার নিচের দিকের অংশ। তাহলে মহারাষ্ট্রটা হচ্ছে গুজরাটের জাস্ট নিচে, এইরকম অংশে মহারাষ্ট্র ছিল। বাকি এই যে অংশটা, এই অংশটাই কি ছিল? অন্ধ্রপ্রদেশ। তাহলে এটা ছিল মহারাষ্ট্র, এটা ছিল অন্ধ্রপ্রদেশ। বোঝা গেল? আর নিচটা যেটা আমি তোমাদেরকে সুদূর দক্ষিণ বলে বলছি, সেটা হচ্ছে এই অংশটা। এটা হচ্ছে, এটা কি বর্তমানের কি? এটা হচ্ছে কেরালা, আর বর্তমানে এটা তামিলনাড়ু। হ্যাঁ কি না? এটা তামিলনাড়ু আর এই অংশটা কেরালা, কি তাই তো? তাহলে এই যে কেরালা তামিলনাড়ুর এই অংশটা সুদূর দক্ষিণ। তাহলে এই যে সাতবাহন বংশ, যেটা সেকেন্ড ফেজে আমরা পড়ছি, সেটা কিন্তু শুরুর দিকে কোথায় ছিল? মহারাষ্ট্রের দিকে ছিল। কোথায় ছিল? মহারাষ্ট্রে। ওরা আগে কিন্তু ছিল মগধে, মগধ। এইখানে সিমুক তিনি কি করেছেন? তিনি হচ্ছে সাতবাহন বংশ ফাউন্ড করেছেন কাণ্ড বংশকে হারিয়ে এই জায়গাতে। তারপরে নিশ্চয়ই তারা আস্তে 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 করে সরতে 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 এইরকম জায়গায় এসে পড়েছে, মহারাষ্ট্রে এসে পড়েছে শুরুর দিকে। তারপরে যখন আমরা একদম একটা ডমিনেন্ট ফেজ দেখছি আমরা, মানে একটা ডেভেলপড ফেজ দেখছি সাতবাহন বংশের, সেটা কোথায়? অন্ধ্রপ্রদেশে। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। বোঝা যাচ্ছে বিষয়টা কি? অন্ধ্রপ্রদেশ। শকদের আক্রমণ থেকে বাঁচার জন্য অন্ধ্রপ্রদেশ এলাকায় চলে যায়। কোথায় চলে যায়? পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশ এলাকায় চলে যায়, অন্ধ্রপ্রদেশের দিকে চলে যায়। বর্তমান যে অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশের দিকে চলে যায়। প্রথম বংশ যারা সব থেকে বেশি সময় রাজত্ব করেছে, প্রায় 200 বছর রাজত্ব করেছে। রাজধানী কি ছিল? প্রতিষ্ঠান। কোথায় ছিল রাজধানী? প্রতিষ্ঠান। ঔরঙ্গাবাদ, যেটা মহারাষ্ট্র। রাজধানী ছিল মহারাষ্ট্র, রাজধানী ছিল মহারাষ্ট্র। তখন তো এরকম সেপারেশন ছিল না, মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বলে সেপারেশন ছিল না। তো দেখা যাচ্ছে প্রতিষ্ঠান যে জায়গাটা, সেটা হচ্ছে মহারাষ্ট্রে। তার মানে সেন্টার ছিল বা ক্যাপিটাল ছিল মহারাষ্ট্র। যেহেতু অন্ধ্রপ্রদেশের দিকে চলে যায়, অন্ধ্রপ্রদেশ পুরো যে সাতবাহন সাম্রাজ্যটা অন্ধ্রপ্রদেশ রিলেটেড, অন্ধ্রপ্রদেশ এরিয়াতে সীমাবদ্ধ। দ্যাটস ওয়াই দে আর কল্ড অন্ধ্র সাতবাহন। কি বলা হয় তাদেরকে? অন্ধ্র সাতবাহনও বলা হয়। বোঝা গেছে? তাদের সরকারি ভাষা কি ছিল? প্রাকৃত। কি ছিল? প্রাকৃত। কোন লিপিতে তারা লিখত? ব্রাহ্মী লিপিতে। সাতবাহন বংশের সরকারি ভাষা হচ্ছে প্রাকৃত। এই যে লিপিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ব্রাহ্মী লিপি। ঠিক আছে? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাতবাহন বংশ ইতিহাসে আমরা যত বংশের কথা পড়বো এরপরে, তার 98% পিতৃতান্ত্রিক, যেখানে পুরুষদের কথাই শেষ কথা। একমাত্র সিন্ধু সভ্যতা পড়লাম মাতৃতান্ত্রিক, তারপরে বৈদিক সভ্যতা পিতৃতান্ত্রিক হয়ে গেল, এরপরে পুরো রাজা 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 এগুলোর কথা আমরা শুনবো। কোনোদিন রানীর ইতিহাস আমাদের এখানে বিশেষ করে নাই। সব রাজা ওরিয়েন্টেড ইতিহাস। যেহেতু রাজা ওরিয়েন্টেড ইতিহাস, তার জন্য আমরা কি বলবো? পেট্রিয়ার্ক্যাল সোসাইটি বা পিতৃতান্ত্রিক সমাজ ছিল। একমাত্র সাতবাহন বংশ, সেখানে এই যে তোমরা দেখলে প্রথম সাতকর্ণী, পরবর্তী আসবে গৌতমী পুত্র সাতকর্ণী, তারপরে হবে বশিষ্ঠী পুত্র সাতকর্ণী, কি বশিষ্ঠী পুত্র পুলুমাবী। সবার দেখো মায়ের নামে পরিচয় হচ্ছে। কি হচ্ছে? মায়ের নামে পরিচয় হচ্ছে।
সেই যেহেতু মায়ের নামে পরিচয় হচ্ছে, সেই জন্য এই বংশটাকে বলা হয় মাতৃতান্ত্রিক বংশ। ভেরি ভেরি ভাইটাল, ভেরি ভেরি ভাইটাল। নিম্নোক্ত কোন বংশ ইতিহাসে মাতৃতান্ত্রিক প্রকৃতির ছিল? এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের সম্মুখীন হতে গেলে তোমাদেরকে এটা জানতে হবে যে সাতবাহন বংশ বেসিক্যালি মাতৃতান্ত্রিক। কেন? তোমরা একটু রিকল করলে নিশ্চিতভাবে তোমরা মনে করতে পারবে গৌতমী পুত্র সাতকর্ণী, সাতকর্ণীর মায়ের নাম গৌতম, বশিষ্ঠী পুত্র পুলুমাবী। বোঝা গেল? তার মানে মায়েদের নামে তাদের ছেলেদের নাম হয়েছে। সাতকর্ণী যথেষ্ট গুণবান সম্পন্ন একজন শাসক, গৌতম পুত্র সাতকর্ণী সেও গুণবান সম্পন্ন শাসক, হ্যাঁ কি না? তো সেই হিসেবে আমরা সাতবাহন বংশকে কি বলবো? সাতবাহন বংশকে আমরা বলবো মাতৃতান্ত্রিক সোসাইটি, মেট্রিয়ার্কি। বোঝা গেল? এরপর আসবো আমরা প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী যাকে বিবাহ করেছিলেন, অর্থাৎ তার স্ত্রীর নাম হচ্ছে নাগনিকা। এবার তোমরা মনে করবে যে স্যার, ইতিহাসে যদি আমরা শাসকের নাম মনে রাখতেই হিমশিম খাচ্ছি, আবার শাসকের স্ত্রীর নাম যদি মনে রাখি তাহলে তো লাউ ঠেলা হয়ে যাবে। বিষয়টা তা নয়। কিছু কিছু জিনিস ইতিহাসে তো গুরুত্বপূর্ণ, সেগুলো মনে রাখতে হবে। কেন সাতকর্ণীর স্ত্রীর কথা পড়ব? তিনি একটা শিলালিপি লিখেছিলেন, যেই শিলালিপিটার নাম হচ্ছে নানাঘাট শিলালিপি। কি? নানাঘাট শিলালিপি। তিনি লিখেছিলেন কার জন্য? প্রথম সাতকর্ণীর জন্য। প্রথম সাতকর্ণীর যে ইতিহাস আমরা পাচ্ছি, মানে তিনি যে আবার পুনরায় সাতবাহন বংশ প্রতিষ্ঠা করছেন, তিনি 100 বছর ইতিহাসের পর, যেখানে ইতিহাসে আমরা সাতবাহনের বংশের কথা জানতে পারলাম না, সেই ইতিহাসটা যখন পুনরায় আমরা জানতে পারছি, যে শিলালিপি থেকে সাতবাহন বংশের আবার পুনরুত্থান আমরা জানতে পারছি, প্রথম সাতকর্ণীর হাত ধরে যেটা হচ্ছে, সেটা নানাঘাট শিলালিপি থেকে। সেই নানাঘাট শিলালিপি কে লিখেছে? তার স্ত্রী নাগনিকা। নাগনিকা এই নানাঘাট শিলালিপি লিখেছেন কার সম্পর্কে? সাতকর্ণী সম্পর্কে। কোশ্চেন আসতে পারে, প্রথম সাতকর্ণী সম্পর্কে আমরা কোন শিলালিপি থেকে জানতে পারি? তোমরা করবে নানাঘাট শিলালিপি। একটু যদি কঠিন কোশ্চেন করে দেয়, নানাঘাট শিলালিপি কে লিখেছেন? সাতকর্ণীর স্ত্রী নাগনিকা। বোঝা গেল? নাগনিকা ছিলেন তার গার্ডিয়ান। 2টি অশ্বমেধ যজ্ঞ এবং একটি রাজসূয় যজ্ঞ করেছিলেন। রাজসূয় যজ্ঞ মানে যখন তিনি রাজা হচ্ছেন, রাজসূয় যজ্ঞ। আর কি করেছেন? অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ তোমরা হয়তো অনেকেই জানো, নাহলে আমি বলে দিচ্ছি। অশ্বমেধ যজ্ঞ বলতে রাজারা যখন খুব শক্তিধর হয়ে পড়তেন, মানে তাদের যে ক্যাপাবিলিটি, তাদের যে ক্ষমতা, তারা মনে করতেন আমরাই সুপ্রিম, এর থেকে বড় শক্তি কারুর পাশে নেই, কারুর কাছে নেই, এমনটা তারা মনে করতেন। তাতে কি হতো? তখন তিনি কি করতেন? একটা ঘোড়াকে চিহ্নিত করে, যে প্রথম সাতকর্ণীর ঘোড়া, এই হিসাবে তাকে চিহ্নিত করে খোলা অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হতো। কি করা হতো? খোলা অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হতো। এই ছেড়ে দেওয়ার কারণে সেই ঘোড়া বিভিন্ন জায়গায় ঘুরতো। ঘুরে 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 যতটা জায়গা নিয়ে ঘুরবে, সেই ততটা জায়গা হবে ওই সম্রাট বা রাজার অধীনে বা কবজায় চলে আসবে। আবার একবার বলছি, রাজা, তার তো একটা বিজিত ক্ষেত্র আছে, তার তো একটা জয়লাভ করা ক্ষেত্র আছেই। তার বাইরে কি করা হয়? ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘোড়া যতদূর এলাকা নিয়ে ঘুরবে, ততটা এলাকা রাজার হবে। এবার কি দেখা যাচ্ছে? ওই ঘোড়া যাচ্ছে, যেতে যেতে এমন একটা জায়গায়, কোনো একটা জায়গা বা কোনো একটা এলাকায় ঢুকেছে, সেখানেও একজন শক্তিশালী রাজা আছে। তিনি কোনোভাবেই বশ্যতা মেনে নিতে পারলেন না যে ঘোড়া আমার এখান দিয়ে যাচ্ছে। সবাই তো সেই এইরকম যে রীতিনীতি সবাই পরিচিত ছিল, যে কারণে কি করতো? ঘোড়াটাকে ধরে হয় মেরে দিত, বা ঘোড়াটাকে ধরে হয়তো বেঁধে রাখতো। এই রাজার কাছে খবর আসতো যে ওইখানের একজন রাজা, অমুক রাজা ঘোড়াকে ধরেছে, ঘোড়াকে মেরে দিয়েছে, বা ঘোড়াকে বন্দি করেছে। তখন তার বিরুদ্ধে এই রাজা যুদ্ধ ঘোষণা করত। যুদ্ধ ঘোষণা করত। এই যুদ্ধের পরে যে জিতত
তার পুরো ক্ষেত্র হয়ে যেত। তো এই রকম দুবার তিনি ঘটনা ঘটিয়েছিলেন, দুবার অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। এটা কেন দিয়েছি, স্টাফ সিলেকশন পরীক্ষায় এসছে, সেই জন্য কিন্তু এই পয়েন্টটা নোট করা আছে। তিনি দুটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, দুটি অশ্বমেধ যজ্ঞ, দেন একটি রাজসূয় যজ্ঞ করেছিলেন। রাজ্য যজ্ঞ বলতে সব রাজারা যখন সিংহাসনে বসেন রাজসূয় যজ্ঞ করেন। রাজ্য যজ্ঞ মানে হচ্ছে যখন তিনি সিংহাসনে বসছেন একদম ঘটা করে বিভিন্ন উৎসব আয়োজন, বিরাট বড় একটা ওই যজ্ঞ আয়োজন করছে, ব্রাহ্মণ টাহ্মণ নিয়ে এসে একটা বিরাট বড় যজ্ঞ টজ্ঞ করে শুভ কাজে। আমরা জেনারেলি কি করি, দুর্গাপুজোর, এখন তো দুর্গাপুজোর খুঁটি পুজো হচ্ছে, তাই না, সুন্দর করে নারকেল টারকেল ফাটিয়ে একটা শুভ উদ্বোধন হচ্ছে। তখনও যখন সিংহাসনে রাজা বসতে যাচ্ছেন তখন কিন্তু এই বিরাট বড় ঘটা করে পুরো এলাকাবাসী থেকে শুরু করে দূর দূরান্ত পর্যন্ত মানুষ যাতে জানতে পারে সেই জন্য একটা অনুষ্ঠান করা হতো, সেটাকে বলা হচ্ছে রাজসূয় যজ্ঞ। আরও একটা যজ্ঞ হয়, সেটাকে বলে বাজপেয় যজ্ঞ। ঠিক আছে, বাজপেয় যজ্ঞটা কীরকম? বাজপেয় মানে হচ্ছে শক্তিধর। এই যে ধরো এই যে আমাদের বর্তমান সময় যদি আমরা বলি, বর্তমানে সময় হচ্ছে অশ্বমেধ যজ্ঞ তো হয় না, কিন্তু রাজসূয় এবং বাজপেয় যজ্ঞটা হয়। কীরকম? রাজসূয় যজ্ঞ মানে যখন আমাদের লোকসভার ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছেন, নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন, একটা ঘটা করে বিভিন্ন বিরাট অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় খবরটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ কিনা? একটা তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিচ্ছেন, একটা বিরাট হুলুস তুলুস কাণ্ড হয়, হ্যাঁ কিনা? এই যে এইভাবে যেটা হচ্ছে বর্তমানের রাজসূয় যজ্ঞ, এটা তিনি সিংহাসন আরোহণ করছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পাচ্ছেন। বাজপেয় যজ্ঞটা কোনটা? এই যে বিভিন্ন ধরনের যুদ্ধ অভ্যাস হচ্ছে সব সময়, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক, কখনো বা আভ্যন্তরীণ। আমাদের যে 3 ধরনের সেনাবাহিনী রয়েছে, আমাদের স্থল সেনাবাহিনী, জল সেনাবাহিনী, বায়ু সেনাবাহিনী, এই 3 ধরনের যে সেনাবাহিনী রয়েছে এদের মধ্যে যে মহড়া চলে সেই মহড়াটাকেই বলা হচ্ছে বাজপেয় যজ্ঞ। তখনও শক্তি প্রদর্শন যজ্ঞ হতো, সেটাকেই বলা হতো বাজপেয় যজ্ঞ। এই 3 ধরনের যজ্ঞ ইতিহাসে ছিল। আজ হয়তো অশ্বমেধ যজ্ঞটাই ঠিকই, কিন্তু বাকি দুটো যজ্ঞ আছে, দ্যাট ইজ রাজসূয় যজ্ঞ আর বাজপেয় যজ্ঞ। বোঝা গেল? ব্রাহ্মণদের ভূমিদানের প্রথা চালু করেন। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ব্রাহ্মণদের যে ভূমিদানের বিষয়টা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝলে? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্রাহ্মণদেরকে ভূমি দেওয়ার বন্দোবস্ত চালু করেছিলেন কারা? সাতবাহনরা। সাতবাহনরা কি করেছিলেন? সাতবাহনরা ব্রাহ্মণদেরকে, এই যে যজ্ঞটজ্ঞ প্রচুর করতে আসতো, সেই যখনই যজ্ঞটজ্ঞ করতে আসতেন ব্রাহ্মণরা, তাদেরকে তাদের পারিশ্রমিক হিসেবে কি করা হতো? ভূমি দান করা হতো। বলে দেওয়া হলো 2 কাঠা জায়গা তোমার, এই 2 কাঠা জায়গায় তুমি চাষ করো, খাওয়া দাওয়া করো, তোমার হয়ে যাচ্ছে, তুমি অন্য কাউকে দিয়েও চাষ করাতে পারো, নিজেও চাষ করতে পারো, মোটামুটি এই ভূমিটা তোমাকে দেওয়া হচ্ছে, সেটা তোমারই। বোঝা গেল? তাহলে ব্রাহ্মণদেরকে ভূমিদান এই যে প্রথাটা চালু করেছিল কে? সাতবাহন। এটা কিন্তু পরীক্ষাতে এসেছে, তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনাও কিন্তু বিরাট। নেক্সট হচ্ছে হাল। কেন জানবো হালের কথা? একটা পরীক্ষাতে প্রশ্ন আছে, গাথা সপ্তশতী বলে একটা বই যেটা লেখা হয়েছিল হাল সম্পর্কে। ঠিক আছে, হাল, সাতবাহন রাজা হাল, তিনি কি করেছেন? গাথা সপ্তশতী, নিজের সম্পর্কে কিছু কথা লিখেছিলেন, প্রাকৃত ভাষায় লেখা গাথা সপ্তশতী। এটা কিন্তু পরীক্ষাতে এসেছে, তাই দেওয়া আছে। যারা মনে রাখতে পারবে তারা অবশ্যই পড়বে, যারা মনে রাখতে পারবে না দরকার নেই, কারণ এটা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খানিকটা কম। গাথা সপ্তশতী বইটি কে লিখেছেন? তোমরা করবে সাতবাহন রাজা হাল। কি করবে? হাল, হালের লেখা গাথা সপ্তশতী। এটা আবার এসএসসিতেও কি পড়েছে? গাথা সপ্তশতী বইটি কোন ভাষায় রচিত? বুঝতে পেরেছ? হবে প্রাকৃত ভাষা। গৌতমীপুত্র সাতকর্ণী, আমরা যদি পুরো সাতবাহন সাম্রাজ্যের যতজন রাজা আছে তাদের কথা ভাবি, পুরো সাতবাহন সাম্রাজ্যে তার মধ্যে সব থেকে যোগ্য যদি কেউ হয় তিনি হচ্ছেন গৌতমীপুত্র সাতকর্ণী। এনার মায়ের নাম ছিল গৌতমী, তার ছেলে সাতকর্ণী, যে তিনি হচ্ছেন সাতবাহন বংশের সব থেকে যোগ্য শাসক, যোগ্য একজন
সামরিক থেকে শুরু করে আর্থিক দিক থেকে শুরু করে তিনি একজন যোগ্য শাসক ছিলেন, যোগ্য রাজা ছিলেন সাতবাহন বংশের, সব থেকে যোগ্য প্রশাসক। বোঝা গেল? তাহলে তোমরা উত্তর করবে যে সাতবাহন বংশের সব থেকে যোগ্য শাসক কে ছিল? আমাদের গৌতমপুত্র সাতকর্ণী। এটা একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাসিক প্রশস্তি কার সম্পর্কে লেখা হয়েছে। তোমরা নিশ্চয়ই নাসিক প্রশস্তি সম্পর্কে পড়েছ অনেকেই। নাসিক প্রশস্তি যেটা গৌতমী বলশ্রীর লেখা, তার মায়ের নাম ছিল গৌতমী বলশ্রী। এই নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে লেখা রয়েছে। নাসিক প্রশস্তি কার সম্পর্কে লেখা? গৌতমীপুত্র সাতকর্ণী। তিনি কি করেছিলেন? শকরাজ নহপানকে পরাস্ত করেন। তোমাদেরকে প্রথমে যে কথাটা বলেছিলাম যে এই যে সাতবাহন বংশের কথা আমরা পড়ছি, এই সাতবাহন বংশ যারা কিনা মগধে প্রথম সাম্রাজ্য স্থাপন করেছিল, পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশের দিকে চলে গেছে। কেন চলে গেছে? তার কারণ উত্তর ভারতে উত্তর পশ্চিম দিক থেকে ভারতবর্ষে বৈদেশিক আক্রমণ ঘটছে। জম্মু কাশ্মীরের পাশ থেকে বৈদেশিক আক্রমণ ঘটছে। এই যে বৈদেশিক আক্রমণের স্রোতটা শুরু হয়েছে, ইন্দো গ্রিক, পরে শক, তারপরে পল্লব, তারপরে কুষাণ, এরা তো আসছে ভারতবর্ষে। এরা যখন রাজকার্য পরিচালনা করছে তখনও কোনো না কোনো বৈদেশিক আক্রমণ ঘটছে। আইদার ইট মে বি ইন্দো গ্রিক অর শক অর পল্লবস হতে পারে। তো গৌতমী পুত্র সাতকর্ণী যখন শাসন করেছিলেন তখন দেখা যাচ্ছে শকদের আক্রমণ ভারতবর্ষে হচ্ছে। ইতিহাস তাই বলছে। ইতিহাস বলছে শকদের আক্রমণ ভারতবর্ষে ঘটছে। শকরা যখন আক্রমণ করছে তখন দেখা যাচ্ছে এইরকম একজন শক রাজা, যিনার নাম হচ্ছে নহপান। শকদের অনেকগুলো গোষ্ঠী ছিল, সেগুলো আমরা যাচ্ছি না, কমপ্লিকেশন হয়ে যাবে প্রচুর। সেগুলো আমরা ফাউন্ডেশনে পড়বো। যখন আমরা হিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস করব তখন আমরা পড়বো। যারা ডব্লিউবিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ক্লাস করাবো, যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও ক্লাস করাবো। আস্তে আস্তে করে আমরা আসবো সেই জায়গায়। এই যে শক রাজা নহপান বলে একজন ভদ্রলোক, তিনি শক, বিদেশ থেকেই এসেছেন। তিনি যখন আক্রমণ করেন, যখন সাতবাহন সাম্রাজ্য আক্রমণ করেন, তখন কিন্তু গৌতমপুত্র সাতকর্ণীর সঙ্গে নহপানের যুদ্ধ হয়। এই নহপানকে তিনি কিন্তু পরাস্ত করেন। কি করেছিলেন? তিনি নহপানকে পরাস্ত করেছিলেন। নহপান কাদর্মক গোষ্ঠীর থেকে, একটা গোষ্ঠী, শকের একটা গোষ্ঠী কাদর্মক, তারই হচ্ছে রাজা ছিল নহপান। বোঝা গেল? তো গৌতমী সাতকর্ণী এই শক রাজাকে তিনি পরাস্ত করলেন। কিন্তু পরবর্তীকালে শকদের আরেকটা গোষ্ঠী যেটা হচ্ছে খহরত আর কাদর্মক, নহপান ছিলেন খহরত গোষ্ঠীর। কাদর্মক গোষ্ঠীর যিনি প্রধান ছিলেন তার নাম রুদ্রদমন। শক রাজা রুদ্রদমন তোমরা পড়েছ জুনাগড় শিলালিপি। যেই রুদ্রদমন কিনা সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের যে সুদর্শন লেক বানিয়েছিল, সুদর্শন যে হ্রদ বানিয়েছিল গুজরাটে, তার সংস্কার করেছিলেন। এবং তিনি অতীব সজ্জন ব্যক্তি। তিনি কিন্তু নিজেকে কখনো বলেননি যে আমি এই সুদর্শন ঝিল তৈরি করেছি। অতীব সজ্জন ব্যক্তি। তিনি লিখেছিলেন যে মগধ সম্রাট চন্দ্রগুপ্ত তিনি যে ঝিল বানিয়েছেন সেই ঝিলের সংস্কার সাধন করেছি আমি। রুদ্রদমন তিনি লিখছেন। সেই রুদ্রদমন তিনি গৌতমী পুত্র সাতকর্ণীকে পরাস্ত করেছিলেন যুদ্ধে, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট আসছি বশিষ্ঠপুত্র পুলমাবী। আন্ধ্র সম্রাট বলা হচ্ছে বশিষ্ঠপুত্র পুলমাবীকে। খুব একটা বেশি এখান থেকে বশিষ্ঠপুত্র পুলমাবী থেকে কোনো কোশ্চেন আসে না। সাতবাহন থেকে দুটো কোশ্চেন খুব ভালো করে পড়বে। এক হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে, শিমুখ। সাতবাহন দু তিনটে কোশ্চেন। নাসিক প্রশস্তি কার লেখা? গৌতমী বলশ্রীর। কার সম্পর্কে? গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে। যদি বলে নানাঘাট শিলালিপি কার লেখা? বলবে নাগনিকা। কার সম্পর্কে? প্রথম সাতকর্ণী সম্পর্কে। বোঝা গেল? আর একটা ভাইটাল কোশ্চেন অবশ্যই, সেটা হচ্ছে ইতিহাসে নিম্নোক্ত কোন বংশটি মাতৃতান্ত্রিক? ঠিক আছে, এক্সেপশনাল একেবারেই মাতৃতান্ত্রিক বংশ হচ্ছে আমাদের সাতবাহন বংশ। ওকে। উজ্জয়িনীর শাসক রুদ্রদমন তাকে পরাস্ত করে, বশিষ্ঠপুত্র পুলমাবীকে পরাস্ত করে। উজ্জয়িনীর শক রাজা আমাদের রুদ্রদমন কাকে পরাস্ত করে? গৌতমপুত্র, আমি তোমাদেরকে গৌতমপুত্র সাতকর্ণী বলছি। গৌতমপুত্র সাতকর্ণীর ছেলে বশিষ্ঠপুত্র পুলমাবী, তাকে তিনি পরাস্ত করেন। পরবর্তীকালে বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছিল। যজ্ঞশ্রী সাতকর্ণী শেষ শক্তিশালী রাজা। ইতিহাসে যদি আমরা দেখি শেষ শক্তিশালী রাজা হিসেবে যজ্ঞশ্রী সাতকর্ণীর কথা জানবো, কিন্তু ইনিই শেষ নন। এরপরেও দুর্বল উত্তরাধিকারী কিছু সময় ছিল।
দুর্বল উত্তরাধিকারী কিছু সময় কিন্তু ভারতবর্ষে আমাদের সাতবাহন বংশে ছিল। পরবর্তীকালে বাকাটক বংশ আসবে। তো শেষ শক্তিশালী হিসাবে যিনি ইতিহাসে স্থান করেছেন তার নাম যজ্ঞশ্রী সাতকর্ণী। তার মুদ্রায় নৌকোর ছবি আছে। নৌকোর ছবি মানে কি? নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য উন্নত ছিল, হ্যাঁ কি না? এরপর আমরা আসছি চতুর্থ পুলমাবী। এই চতুর্থ পুলমাবী তিনিই হচ্ছেন শেষ শাসক ইতিহাসে। তারপরে আমরা দেখছি আর সেরকম সাতবাহন বংশের কোনো শাসকের কথা আমরা জানতে পারিনি। এরপর এই বংশ কয়েকটি ছোট ছোট বংশে ভাগ হয়ে যায়। তার মধ্যে বাকাটকটা প্রমিনেন্ট, কিন্তু এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে না, তাই এই জায়গাটা আমি তোমাদেরকে, যেহেতু এটা একটা টার্গেট ব্যাচ, তাই তোমাদেরকে এই জায়গাটা আমি পড়াবো না ক্লাসে। আমির বংশ, ইক্ষ্বাকু বংশ, কাদম্ব বংশ এগুলো সবই রয়েছে, কিন্তু এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবে না। বুঝে গেল? তাহলে কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে। সব থেকে যোগ্য শাসক ছিল গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে শিমুখ, নানাঘাট শিলালিপি আছে, নাগরিকা তৈরি প্রথম সাতকর্ণী সম্পর্কে। এই পুরো বংশটা মাতৃতান্ত্রিক একটা বংশ। আর নাসিক প্রশস্তি কার লেখা? নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমী বলশ্রীর লেখা। কার সম্পর্কে? না, গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে। গৌতমীপুত্র সাতকর্ণী তিনি শক রাজা নহপানকে পরাস্ত করেছিলেন, কিন্তু পরবর্তীকালে রিভেঞ্জ নেওয়ার জন্য রুদ্রদমন যখন আক্রমণ করে তখন গৌতমীপুত্র সাতকর্ণীর পরে যিনি শাসক হয়েছিলেন তিনি হচ্ছেন বশিষ্ঠীপুত্র পুলমাবী, তাকে পরাস্ত করে। ফলে কি হয়? পরবর্তীকালে একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়। সেই রুদ্রদমন যিনি কিনা জুনাগড় শিলালিপি লিখেছেন। বোঝা গেল? আমরা আজকে পড়বো সেই অংশটা। এরপরে যে অংশটা, এই সময় বা মৌর্য পরবর্তী সময়ে উত্তর ভারতে যে বিরাট বড় বৈদেশিক আক্রমণ ঘটেছিল, যেখান থেকে আমরা কুষাণ সাম্রাজ্যের মতো একটা বড় সাম্রাজ্য পেয়েছি, তাদের ইতিহাসটা খানিকটা জেনে নিই। মৌর্য পরবর্তী বৈদেশিক শাসনে ভারতবর্ষের অবস্থা দেখো, ক্রোনোলজিটা। ফার্স্ট যারা এসেছে তারা হচ্ছে ইন্দো গ্রিক। ফার্স্ট যারা এসছে গ্রিক থেকে ইন্দো গ্রিক বলা হচ্ছে, দেন শক, দেন পল্লব, দেন কুষাণ। বোঝা গেল? তাহলে প্রথমে আমাদের ইন্দো গ্রিক সম্পর্কে জানতে হবে। ইন্দো গ্রিক কারা? কোথায় বাস করত? হিন্দুকুশ পর্বতের নিকটে বাক্ট্রীয় অঞ্চল। হিন্দুকুশ পর্বতের নিকটে বাক্ট্রীয় অঞ্চল। হিন্দুকুশ পর্বত কোথায়? কেউ বলতে পারবে হিন্দুকুশ পর্বত কোথায়? যদি কেউ পারো কমেন্ট করে জানিও। হিন্দুকুশ পর্বত হচ্ছে পাকিস্তানে অবস্থিত বেসিক্যালি। তো এই পাকিস্তান আগে তো ভারতবর্ষের অংশ ছিল। তো এই ভারতবর্ষের অংশ থাকাকালীন এই হিন্দুকুশ পর্বতকে অতিক্রম করে তারা কি করেছিল? তোমরা নাম শুনবে, খাইবার গিরিপথ, বোলান গিরিপথ, এইসব গিরিপথ ধরে ভারতবর্ষে বৈদেশিক আক্রমণ আস্তে আস্তে করে আসছে। সিন্ধু নদী পার হয়ে ভারতবর্ষে আসার চেষ্টা করছে। তাই প্রথম যে বংশটা এসেছিল ইন্দো গ্রিক, ঠিক আছে, তারা কোথায় বসবাস করতো? হিন্দুকুশ পর্বতের নিকটে বাক্ট্রীয় অঞ্চলে। সেই জন্য তাদেরকে বাক্ট্রীয় গ্রিকও বলা হয়। দুটি পর্যায়ে আক্রমণ ঘটে। প্রথম পর্যায়ে যিনি আক্রমণ প্রথম করেছিলেন, প্রথম ইন্দো গ্রিক আক্রমণ ঘটেছিল কিন্তু শুঙ্গ বংশের সময়, পুষ্যমিত্র শুঙ্গ। সাতবাহন বংশের সময় দেখলাম শক চলে এসছে। ইন্দো গ্রিক পুষ্যমিত্র শুঙ্গের সময়, পুষ্যমিত্র শুঙ্গের সঙ্গে ইন্দো গ্রিক আক্রমণ ঘটছে। তার কিছু পরে শক, তখন সাতবাহন বংশ অলরেডি হয়ে গেছে। বোঝা গেল? দুটো পর্যায়ে পুষ্যমিত্র শুঙ্গকে সময় যে আক্রমণ করেছিল ডিমিট্রিয়াস, তিনি কি হয়েছিলেন? পরাজিত হয়েছিলেন। পরবর্তীকালে যিনি আক্রমণ করেছিলেন ডিমিট্রিয়াসের পরেই প্রথম পর্যায়ে তিনি হচ্ছেন মিনান্দার। কে? মিনান্দার। আমি বলেছি তোমাদেরকে, নাগসেনের সঙ্গে মিনান্দারের যে কথোপকথন, বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার যে কৌতূহল, সেই বিষয়ে যে কথোপকথন হয়েছিল নাগসেনের সঙ্গে, সেই নাগসেনের সঙ্গে কথোপকথন একটা বইতে উল্লেখিত আছে, তার নাম হচ্ছে মিলিন্দ পানহো, যেটা মিনান্দার সম্পর্কিত। ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে তাহলে কি ঘটলো? দ্বিতীয় পর্যায়ে ইউক্রেটাইডিস, তিনি কি করেছিলেন? ইউক্রেটাইডিস বংশ স্থাপন করেন। এই বংশের শাসক ছিল আন্তিয়াল। তিনি হেলিওডোটাসকে শুঙ্গ রাজা ভাগভদ্রের দরবারে পাঠিয়েছিলেন। ভাগভদ্রের দরবারে পাঠিয়েছিলেন। হেলিওডোটাস ভাগবত ধর্ম গ্রহণ করেছিলেন। এই ধর্মের সম্মানে গরুড়ধ্বজ শিলালেখ বানান। এগুলো সব এসএসসির কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি? দ্বিতীয় পর্যায়ে যখন আক্রমণ ঘটে, বেসিক্যালি আক্রমণ সেটাকে বলবো না, আমরা বলবো সেখানে পাঠানো হয়েছিল, গ্রিক দূত হিসেবে পাঠানো হয়েছিল। দ্বিতীয় অবস্থাতে ইউক্রেটাইডিস বংশ থেকে এসেছিলেন। এই বংশের শাসক যখন অন্তিয়াল ছিলেন, অন্তিয়াল কি করেছিলেন? আমাদের হেলিওডোটাসকে তিনি কি করেছিলেন? ভাগভদ্রের দরবারে পাঠিয়েছিলেন। বোঝা গেল? এই ভাগভদ্রের দরবারে যখন পাঠায়, হেলিওডোটাস এসে কি করে? ভাগবত ধর্ম গ্রহণ করেন। ভাগবত ধর্ম মানে হিন্দু ধর্ম।
বেসিক্যালি তিনি গ্রহণ করেন। তো এই ধর্মকে সম্মান করার জন্য তিনি কি করেছেন, গরুড়ধ্বজ শিলালেখ লিখেছিলেন। গরুড়ধ্বজ শিলালেখটা কার? হেলিওডোটাসের। ঠিক আছে, এই শিলালেখটি কোনো এক রাজদূতের একমাত্র ব্যক্তিগত শিলালেখ। ব্যক্তিগত শিলালেখ হচ্ছে কোন একটা রাজদূতের বেসিক্যালি এখানে কোনো শিলালেখ নেই। কি আছে? ব্যক্তিগত শিলালেখ, তার সম্পর্কে লেখা গরুড়ধ্বজ শিলালেখ। কার লেখা? হেলিওডোটাস। কার? হেলিওডোটাস। দেখো, ইতিহাসের জনক বলা হচ্ছে হেরোডোটাস, এখানে কিন্তু গুলাবে না, এখানে হচ্ছে হেলিওডোটাস। তাকে কে পাঠিয়েছিল? আন্তিয়াল পাঠিয়েছিল। ইন্দো গ্রিক, বোঝা গেল? নেক্সট, ইন্দো গ্রিক প্রভাব। ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন হয়। তোমাদেরকে যদি প্রশ্ন করে ভারতবর্ষে স্বর্ণ মুদ্রার প্রচলন হয় কাদের হাত ধরে, নিম্নোক্ত কাদের হাত ধরে? ইন্দো গ্রিক, শক, কুষাণ, পল্লব। উত্তর করবে ইন্দো গ্রিক। সব থেকে বেশি সোনার প্রচলন হয়েছিল যদি বলা হয়, করবে কুষাণ। সব থেকে যদি অশুদ্ধ সোনা হয়, করবে গুপ্ত। বিশুদ্ধ সোনা সব থেকে বেশি কুষাণ। সোনা প্রথম স্বর্ণ মুদ্রা চালু করা হয়েছিল ইন্দো গ্রিক। সব থেকে বেশি সোনার মুদ্রা প্রচলন হয়েছিল কুষাণ যুগ। সব থেকে বেশি অশুদ্ধ সোনা মানে মিক্সড করা সোনা গুপ্ত যুগ। মাইন্ড ইট। মুদ্রায় শাসকের নাম, মুদ্রাতে শাসকের নাম থাকবে। পরবর্তীকালে আমরা বিভিন্ন শাসকের ক্ষেত্রে গুপ্ত শাসকটা আমরা দেখেছি, সমুদ্রগুপ্ত, সেলেক্ষেত্রে নিজের ছবি, বীণাবর্ধনত ছবি, এরকম আমরা পাবো। তো সেরকম মুদ্রাতে কোনো শাসকের যে নাম, পরবর্তীকালে ইতিহাসে আমরা বহু শাসকের নাম পাবো। তো সেই যে মুদ্রায় নাম ইন্দো গ্রিকরা কিন্তু প্রথম প্রচলন করেছিল। আর কি? গান্ধার শিল্পকলার সূত্রপাত হয়েছিল। আর যবনিকা বা পর্দার প্রচলন। যবনিকা পতন আমরা বলি না, যখন কোনো একটা নাটক শেষ হয়ে যাচ্ছে, পর্দাটা সুন্দর করে এসে বন্ধ হয়ে যাচ্ছে, দিস ইজ যবনিকা পতন। যবনিকা পতন বা পর্দার প্রচলন কারা করেছিল? ইন্দো গ্রিক, তারা করেছিল। তাহলে দেখো, প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন, এটা মনে রাখবে। আর যবনিকা পতন, এটাও কিন্তু মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। গান্ধার শিল্পকলার সূত্রপাত হয়েছিল ইন্দো গ্রিক আমলেই। কুষাণ যুগে এর পুরো বিকশিত রূপ আমরা দেখব। কুষাণ যুগে মথুরা শিল্প, গান্ধার শিল্প, বিরাট বড় একটা মানে বিকশিত রূপ, ডেভেলপড রূপ আমরা দেখব। আর সেই গান্ধার শিল্প, মথুরা শিল্প অনুযায়ী প্রচুর আর্কিটেকচার রয়েছে। ভারতবর্ষের আর্ট অ্যান্ড কালচার, এই সময়কার আর্ট অ্যান্ড কালচার ট্রিমেন্ডাসলি ডেভেলপড এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। বুঝে গেল? নেক্সট হবে আমাদের শক। ঠিক আছে, শক আদিবাস কোথায়? মধ্য এশিয়া। শক রাজাদের কি বলা হতো? শক রাজাদের বলা হতো ক্ষত্র। কি বলা হতো? ক্ষত্র। ভারতের 5টি জায়গায় তারা বসবাস করত। যেমন ধরো কান্ধার আফগানিস্তানে, তক্ষশিলাতে যেটা পাকিস্তান, মথুরা উত্তরপ্রদেশ, উজ্জয়িনী মধ্যপ্রদেশ, এই উজ্জয়িনী রাজা ছিল কে? রুদ্রদমন। নাসিক মহারাষ্ট্র। ওকে, মালবের রাজা বিক্রমাদিত্য মথুরার শক রাজাকে পরাস্ত করে বিক্রম সম্বত চালু করেছিল, যেটা কিন্তু আমাদের সংবিধানেও এই বিক্রম সম্বত অনুযায়ী সংবিধান যখন গ্রহণ করা হয় সেখানে বিক্রম সম্বত লেখা আছে। 57 BC মূল ক্যালেন্ডার ছিল 57 BC, অর্থাৎ আমরা যীশু খ্রিস্টের জন্মের 57 বছর আগেকার ক্যালেন্ডার বলা হচ্ছে। মালবের রাজা বিক্রমাদিত্য মথুরার শক রাজাকে পরাস্ত করে বিক্রম সম্বত চালু করে। 57 BC বা ভারতের সংবিধানের মূল ক্যালেন্ডার ছিল, কিন্তু 1957 সালে শকাব্দকে গ্রহণ করা হয়েছে। 1957 সাল থেকে শকাব্দ। 1957 সালের আগে কিন্তু এই বিক্রম অব্দ বা বিক্রম সম্বত সেটা হচ্ছে গ্রহণ করা হয়েছিল। 57 বিক্রমী বলা হতো। আজকে যদি 2025 সাল হয় তাহলে বিক্রম সম্বত অনুযায়ী কত হবে? আরও 57 অ্যাড হয়ে যাবে। 2025 57 অ্যাড করলে কত হবে? প্রায় 82। 2082 সালে চলছি অ্যাকর্ডিং টু বিক্রম সম্বত। বুঝা গেল? মালবের রাজা বিক্রমাদিত্য মথুরার শক রাজাকে যখন পরাস্ত করেছিলেন, করার পর শকরা তো দুর্দণ্ড প্রতাপ ছিল, শকরা যথেষ্ট শক্তিশালী ছিল, তাদেরকে পরাস্ত করাটা খুব একটা সহজ বিষয় ছিল না। যে কারণে তিনি কি করেছিলেন? এই যে 57 BC-তে তিনি শক রাজাকে যখন পরাস্ত করেন, তখন থেকে তিনি বিক্রম সম্বত চালু করেছিলেন। আমাদের যখন সংবিধান গৃহীত হচ্ছে 26শে নভেম্বর 1949, তখন বলা হচ্ছে যে সংবিধানে সবাই যখন শেষে যদি তোমরা প্রস্তাবনাটা দেখবে সেখানে আছে যে বিক্রমী 1949 মানে তোমরা আরো 57 যোগ করে দাও, সেই রকম বিক্রমী কি করা হয়েছে? মূল ক্যালেন্ডার তৈরি করা ছিল ভারতের সংবিধানে। কিন্তু 1957 সালে
শকাব্দ আজকেই আমরা পড়বো সেই শকাব্দ, যেটা কনিষ্ক প্রচলন করেছিল 72 খ্রিস্টাব্দে। সেই সালটাও কিন্তু এখানে ধরা আছে। সেই সাল অনুযায়ী কিন্তু আজকের বাংলা ক্যালেন্ডার আমরা যে ব্যবহার করি সেটা এই শকাব্দ অনুযায়ী। আজকের বাংলা ক্যালেন্ডার, যত বাংলা ক্যালেন্ডার আছে সব শকাব্দ অনুযায়ী মেনটেন করা হয়, ঠিক আছে। খরদ শাখা যেখানে নহপন ছিল, বলেছি তোমাকে গৌতমপুত্র দ্বারা পরাজয় হয়েছিল। কাদরবক শাখায় শক্তিশালী কে ছিল? রুদ্রদমন। রুদ্রদমন বশিষ্ঠপুত্র পুলমামীকে পরাস্ত করে। জুনাগড় শিলালিপিতে তার উল্লেখ আছে। সংস্কৃতের সব থেকে বড় শিলালেখ। চন্দ্রগুপ্ত মৌর্যের বানানো সুদর্শন হ্রদের সংস্কার করেছিল কে? রুদ্রদমন। বলেছি তোমাদেরকে, এই জায়গাগুলো মনে রাখবে, ঠিক আছে। এরপর আসবে পল্লব। পল্লব থেকে কিছুই পড়বে না, জাস্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তারা আক্রমণ করেছিল, তাদের কথা না বললে ওরা তো রাগ করতে পারে, তাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে হয়তো। আদিবাস ইরান এবং পারস্য থেকে এসছে। রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। প্রথম শাসক মোয়েস বা মোস, ঠিক আছে। মোগাও বলে, কোনো হিস্ট্রি বইতে আছে মোগা বা মোয়েস, ঠিক আছে। শক্তিশালী শাসক গন্ডোফার্নেস। এর কথা কিন্তু এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে তোমাদের, হয়তো দেখো চলে এলেও আসতে পারে। তার কারণ হচ্ছে কোশ্চেনের মান যেভাবে পরিবর্তন হচ্ছে, আসতেই পারে। গন্ডোফার্নেস তিনি ছিলেন পল্লব বা পার্থিয়ান্স বলা হচ্ছে। গন্ডোফার্নেস কি? পার্থিয়ান্স। তার সময় পর্তুগাল থেকে সেন্ট থমাস এসেছিল খ্রিস্ট ধর্ম প্রচার করতে। কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম যখন প্রচার করতে ভারতবর্ষে আসে, তখন ভারতবর্ষে পল্লবদের আক্রমণ ঘটছে। আর তখনকার সেই পল্লব শাসক ছিল গন্ডোফার্নেস। কে ছিল? গন্ডোফার্নেস। বোঝা গেল? এরপরে আসবো আমরা কুষাণ। মোস্ট ভাইটাল ফরেন ডাইনেস্টি আমরা বলতে পারি। বিদেশ থেকে যারা এসছে তাদের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী কুষাণ। এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কদফিসেস। কুজুল কারা কদফিসেস, নামগুলো দেখো একদম উৎপটাং টাইপের নাম। কুজুল কারা কদফিসেস, তার হাত ধরে কুষাণ বংশ ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করেছিল। ইউচি জাতির একটা শাখা হিসেবে ভারতবর্ষে পদার্পণ করেছিল, ভারতবর্ষে আক্রমণ ঘটেছিল। এসে ভারতবর্ষে যিনি প্রথম কি করেন, যিনি কুষাণ সাম্রাজ্য স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে কুজুল কদফিসেস। কে? কুজুল কদফিসেস। দেন ভীম কদফিসেস, তারপর কনিষ্ক, শেষ সম্রাট বাসুদেব। এর কথা খুব একটা আমরা জানি না, কিন্তু এই বংশের কনিষ্কের কথা কিন্তু আমরা খুব ভালো করে পড়ব। জাতি, কোন জাতির শাখা? এটা কিন্তু পরীক্ষাতে আসে। ইউচি জাতির শাখা। ইউচি জাতির শাখার মধ্যে পাঁচটা শাখা ছিল, তার মধ্যে শ্রেষ্ঠ ছিল কুষাণ। প্রতিষ্ঠাতা ছিল কুজুল কারা কদফিসেস। রাজধানী ছিল পুরুষপুর ও মথুরা। দেখো এখানে কিন্তু দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে। এক হচ্ছে প্রতিষ্ঠাতা কুজুল কারা কদফিসেস, আর রাজধানী। কুষাণ বংশের রাজধানী হচ্ছে, দেখো সাতভান প্রতিষ্ঠান আমরা পড়লাম মহারাষ্ট্র, পৈঠান বা প্রতিষ্ঠান। এখানে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের পুরুষপুর। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা কুষাণ বংশের রাজধানী ছিল পুরুষপুর। ভীম কদফিসেস শৈব ধর্মাবলম্বী ছিলেন, উপাধি ছিল মহেশ্বর। ইতিহাসে মহেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন কে? পরীক্ষাতে কোশ্চেন এসছে, তোমরা করবে কি? ভীম কদফিসেস। কে? ভীম কদফিসেস। এরপর আসবো আমরা কনিষ্কের কথা। এই কনিষ্ক থেকেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো সেই সকল হিস্ট্রি থেকে কোশ্চেন আসে, যেই সকল হিস্ট্রি আজও পর্যন্ত যেন মনে হয় জীবিত প্রাণবন্ত, সেখান থেকেই কিন্তু কোশ্চেন আসে বেসিক্যালি। এই কনিষ্ক থেকে প্রশ্ন আসবে কেন? এই যে তোমাদেরকে বললাম যে শকাব্দ যেটা আমাদের নেওয়া হয়েছে 72 খ্রিস্টাব্দ থেকে, যেটা বর্তমানের বাংলা ক্যালেন্ডার চলছে এই কনিষ্কের প্রচলিত শকাব্দ থেকে, তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সব থেকে শক্তিশালী শাসক, রাজ্যাভিষেক কততে হয়েছে? 78-এ হয়েছে। 78 এডি থেকে আমাদের শকাব্দের প্রচলন হয়েছে। কততে? শকাব্দ 78 এডি থেকে। 78, আমি 72 বললাম নাকি? যে 78 এডি থেকে 78 তার রাজ্যাভিষেকের কাল। তিনি যেদিন সিংহাসনে বসেন সেই দিন থেকে শকাব্দের প্রচলন হয়। শকাব্দের প্রচলন কে করেন? কনিষ্ক। নেক্সট দেখো, তিনি পাটলিপুত্র আক্রমণ করেন। গৌতম বুদ্ধের ভিক্ষাপাত্রকে সঙ্গে নিয়ে যান। তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন। অশ্বঘোষকেও তিনি সঙ্গে নিয়ে গেছিলেন, তার রাজদরবারে অশ্বঘোষ ছিলেন। কাশ্মীরের কুন্দলবনে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেন। মোস্ট ভাইটাল, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। কাশ্মীরের কুন্দলবনে তিনি কি করেছিলেন? তিনি চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন। মৌর্য বংশের অশোক তিনি তৃতীয়,
আর তিনি কি পাটলিপুত্রে করেছিলেন, আর তিনি আয়োজন করলেন কোথায়, তিনি কুন্দলবনে আয়োজন করলেন, কাশ্মীরের কুন্দলবনে তিনি আয়োজন করলেন বৌদ্ধ সঙ্গীতি, যেটা হচ্ছে 4 নম্বর বৌদ্ধ সঙ্গীতি। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম এই জায়গায় কি হয়েছে, হিনযান ও মহাযান এই দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মে আমরা পড়েছি। বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, একটা হিনযান আর একটা মহাযান, একটা হিনযান আর একটা মহাযান। তার রাজসভায় কারা থাকতো, পার্শ্ব থাকতো, বসুমিত্র থাকতো, অশ্বঘোষ, নাগার্জুন, চরক, এদের কথা আমরা পড়ব। এরা কোথায়, আমাদের কনিষ্কের রাজসভায় থাকতেন। এই যে তোমরা মুদ্রাটা দেখতে পাচ্ছ, স্বর্ণ মুদ্রা, এই স্বর্ণ মুদ্রা সব থেকে বেশি পরিমাণ প্রচলিত হয়েছিল এই কুষাণদের সময়। স্বর্ণ মুদ্রা সব থেকে বেশি প্রচলন হয়েছিল কুষাণদের সময়, কিন্তু প্রথম প্রচলন করেছিল ইন্দো গ্রিকরা। মনে থাকবে। এরপরে কোশ্চেন আসে, একটু ডিফিকাল্ট কোশ্চেন হলে তখন করবে সব থেকে অশুদ্ধ সোনা বা মিশ্রিত সোনা, ডুপ্লিকেট, মানে যেমন এই যে আমরা বলি না খাদ মেশানো সোনা, সব থেকে বেশি খাদ মেশানো সোনা, তার মুদ্রা তৈরি হয়েছিল গুপ্ত যুগে। বুঝে গেল? নেক্সট দেখো, এদের কথা জানবো আমরা। অশ্বঘোষ একটা বই লিখেছিলেন, তার নাম বুদ্ধচরিত। চরক লিখেছিলেন চরক সংহিতা। নাগার্জুন লিখেছিলেন মাধ্যমিক সূত্র। তিনি আপেক্ষিকতাবাদ সিদ্ধান্তের চর্চা করেছিলেন। আমরা আপেক্ষিকতাবাদের যিনি আবিষ্কর্তা, তার নামটা আমরা জানি আইনস্টাইন। আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি বলি আমরা। এই আইনস্টাইন তিনি কি করেছিলেন, আপেক্ষিকতাবাদ তত্ত্ব দিয়েছিলেন, রিলেটিভিটি থিওরি দিয়েছিলেন বহু পরে। আজ তো আমরা খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি কথা বলছি, বা সবে সবে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে সেই সময়কার কথা বলছি। আইনস্টাইন তো হালের বিজ্ঞানী। হালের বিজ্ঞানী ওভাবে বলবো না, মানে তার নখের যোগ্যতাও হয়তো আমাদের নেই, বা আমার নেই। তবে আইনস্টাইনের আগে নাগার্জুন, তিনি মাধ্যমিক সূত্র যেটা বলছি, সেই মাধ্যমিক সূত্রতে তিনি আপেক্ষিকতাবাদ এইটা সম্পর্কে তিনি লিখেছেন। আপেক্ষিকতাবাদ, ঠিক আছে, আপেক্ষিকতাবাদ সম্পর্কে বা রিলেটিভিটি সম্পর্কে তিনি বলেছেন। চরক সংহিতাতে আমরা জানবো এই যে আমাদের এই রকমকার সায়েন্টিফিক সব কিছু, বিজ্ঞানসম্মত সব কিছু এই সময়ে সব থেকে বেশি প্রামাণ্য জিনিসগুলো তৈরি হয়েছিল। পরবর্তীকালে সেগুলো বিভিন্ন টেকনোলজির মধ্য দিয়ে সেগুলোকে প্রমাণ করা হয়েছে, কিন্তু চিন্তা ভাবনা কোন জায়গা পর্যন্ত গেছে দেখো। এরপরে দেখো, কনিষ্ক মহাযান মতে বিশ্বাসী, এটা আমি তোমাদেরকে পড়িয়েছি। সর্বাধিক শুদ্ধ সোনার মুদ্রা তার আমলে চালু হয়। যদি একদম স্পেসিফিক বলে যে কার আমলে সব থেকে বেশি পরিমাণ শুদ্ধ সোনা প্রচলন হয়েছিল, তোমরা সরাসরি উত্তর করবে কনিষ্ক। পাকিস্তানের আলতাই পাহাড় থেকে সোনার চাহিদা পূরণ করা হতো। আলতাই পাহাড়, সেখান থেকে সোনা আসতো, সোনার মুদ্রা তৈরি হতো। তার সময় উত্তর ভারতের বাংলা তাম্রলিপ্ত এবং দক্ষিণ ভারতের সোপারা বন্দর ছিল। তাম্রলিপ্ত মানে পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত তাম্রলিপ্ত বন্দর, দক্ষিণ ভারতের সোপারা, এই দুটো বন্দর ছিল তখনকার। আর কনিষ্কের উপাধি ছিল দেবপুত্র। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ইতিহাসে দেবপুত্র উপাধি কার? তোমরা উত্তর করবে কনিষ্ক। আর যদি বলা হয় ইতিহাসে মহেশ্বর উপাধি কার, তাহলে কি করবে? বিম কদফিসেস। নেক্সট দেখো, এটা কিন্তু পরীক্ষাতে আসলেও আসতে পারে। সিল্ক রুটে বেড়াতে তোমরা যাও? সিল্ক রুট বেড়াতে কেউ গিয়েছ? সিল্ক রুট হচ্ছে আমাদের কাশ্মীরের উপর দিকটাতে, যেটা তোমরা সিকিমেও যেতে পারো সিল্ক রুট। এই সিল্ক রুটকে প্রথম কন্ট্রোল করতো কারা? এই কুষাণরা। সর্বাধিক তামার মুদ্রাও তাদের সময় প্রচলন করা হয়েছিল। শেষ শাসক ছিল বাসুদেব। গান্ধার শিল্পের বিকাশ হয়েছিল কার সময়ে? কনিষ্কের সময়ে। সব থেকে বেশি বিকাশ, শুরু নয়, বিকাশ। গান্ধার শিল্প ছিল বুদ্ধের মূর্তি সব থেকে বেশি। মথুরা শিল্পে বুদ্ধের মূর্তি ছিল লাল পাথরের, ঠিক আছে, সরি, এটা হচ্ছে বুদ্ধের মূর্তি, যেটা হচ্ছে কালো পাথরের, আর এখানে ছিল মথুরা হচ্ছে লাল পাথরের, ঠিক আছে। তো বোঝা গেল বিষয়টা। তাহলে গান্ধার শিল্প, যেখানে বুদ্ধের মূর্তি কালো পাথরে তৈরি হতো, আর মথুরা শিল্পে বুদ্ধের মূর্তি তৈরি হতো লাল পাথরে। এখানে এই যে বুদ্ধের মূর্তির কথা বলছি, এখানে শুধু বুদ্ধের মূর্তি নয়, মথুরা শিল্পে এখানে হিন্দু দেবদেবীর মূর্তিও তৈরি হতো। হিন্দু, তারপরে ধরো জৈন,
এদের মূর্তি তৈরি হতো। এগুলো কি হতো? লাল পাথরে তৈরি হতো। কিন্তু গান্ধার শিল্পে বেসিক্যালি বুদ্ধের মূর্তিই তৈরি হতো, সেটা হচ্ছে কালো পাথরে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? গান্ধার শিল্প আর মথুরা শিল্প সব থেকে বেশি বিকাশ লাভ করেছিল কুষাণদের আমলে, কনিষ্কের সময়। বোঝা গেল? এই হচ্ছে আমাদের মৌর্য পরবর্তী সময়ে বৈদেশিক আক্রমণ, তার সঙ্গে সঙ্গে মগধে আস্তে আস্তে করে মৌর্য সাম্রাজ্য শেষ হচ্ছে আর সাতবাহন সাম্রাজ্য শুরু হচ্ছে, আর যেটা পরবর্তীকালে দক্ষিণ ভারতে চলে যাচ্ছে। এই যে কুষাণ সাম্রাজ্য আমরা পড়লাম, এই কুষাণ সাম্রাজ্যের সামন্ত তারাই তৈরি করবে গুপ্ত সাম্রাজ্য। এই কুষাণ সাম্রাজ্যের সামন্ত যেমন করে গুপ্ত সাম্রাজ্য তৈরি করছে, যেটা উত্তর ভারতে খানিকটা দক্ষিণ ভারতে বা একটা সর্বভারতীয় সাম্রাজ্যের রূপ নেবে, তারই একজন সামন্ত তিনি আবার দক্ষিণ ভারতে গিয়ে একটা সাম্রাজ্য তৈরি করবেন, যাকে আমরা বাকাটক সাম্রাজ্য হিসেবে জানব। তো বাকাটক সাম্রাজ্যের ইতিহাস আমরা খানিকটা অ্যাভয়েড করব। আমরা ওই পিরিয়ডটাতে, ওই সময়কালীন আমরা গুপ্ত সাম্রাজ্যটাকে পড়বো ভালো করে। ওকে, তো সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের সুস্থতা কামনা করি। ভালো থাকো, সবার ভালো পরীক্ষা হবে। ওকে, বাই।